বাংলাদেশের অনেকের মধ্যে তার মধ্যে আমিও কিন্তু একসময় ছিলাম, অর্থাৎ একটা ভুল ধারণার মধ্যে আমিও ছিলাম। সেটা কি? সেটা হলো যে একসময় এবং এখনও বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা নাকি রাজনীতি নিয়ে নানা রকম বিশ্লেষণ ব্যাখ্যা করে দেয়, বুলিয়ে আওড়ায় আর কি। তো একটা ধারণা, এবং অবশ্যই সেটা ভুল ধারণা আমাকে বলতেই হবে, সেটা হলো যে মনে করে যে ভারতের বিজেপি আর বাংলাদেশের জামাত ইসলাম এরা বোধহয় একই ধরনের প্রচণ্ড ধর্মান্ধ দল, এবং এরা প্রচণ্ড সাম্প্রদায়িক উগ্রবাদী ইত্যাদি ইত্যাদি এরকম। এবং এই ধরনের ভুল ধারণার মধ্যে কিন্তু আমিও ছিলাম। অনেকে হয়তো এই বক্তব্যটা শুনে একটু আশ্চর্য হতে পারেন, যে বলতে পারেন যে হ্যাঁ তাই তো, এটা আবার ভুল হলো কী করে। কিন্তু এই বিগত কয়েকদিন ধরে ভারতের রাজনীতি নিয়ে যখন একটু খোঁজ খবর নিলাম, তারপরে পশ্চিমবঙ্গে যে বিজেপির উত্থান টুত্থান যেটা হলো, তারপরে সেখানে নির্বাচনে বিজেপি জিতে এগুলো ইত্যাদি ইত্যাদি যখন হলো, তখন এই বিজেপির যত উচ্চ পর্যায়ের নেতা আছে এদের ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম। এবং তখন তো বটেই, এবং একই সঙ্গে বিজেপি যে দীর্ঘদিন মানে কি 12-13 বছর ধরে তো কেন্দ্রীয় সরকারে আছে, তো তাদের কার্যক্রম এগুলো লক্ষ্য করলাম। এবং অতঃপর এই মানে প্রতীতিতে পৌঁছালাম যে আসলে ভারতের বিজেপি আর বাংলাদেশের জামাত ইসলাম এরা আসলে মোটেও এক না। যদিও অবশ্য ওই উপরে আমরা মনে করি যে হ্যাঁ এরা তো প্রচণ্ড ধর্মান্ধ, ধর্ম নিয়ে করে, ধর্ম নিয়ে রাজনীতি করে, এদের আদর্শ ধর্মীয় ভাবধারা, এবং সেটাই তারা খালি লালন করে, তাই না দেশেও সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে। ভাই, এটা যে কত বড় একটা ভুল ধারণা, আমি এখন যতটা আমার বোধে আসছে সেটাই আমি বলার চেষ্টা করব। এই ভারতের বিজেপি এবং এই বাংলাদেশের এই যে জামায়াত ইসলাম, এদের মধ্যে একেবারে সর্বপ্রথম 1 নম্বর যে গুরুত্বপূর্ণ পার্থক্যটা আমার নজরে পড়ছে সেটা হলো যে ভারতের বিজেপি হলো একটা আসলে দেশাত্মবোধক একটা রাজনৈতিক দল, প্রচণ্ড রকম দেশপ্রেমিক, এবং সেটা কিন্তু তাদের স্লোগানের মধ্যে ফুটে ওঠে। তাদের 1 নম্বর স্লোগান কি? ভারত মাতা কি জয়। অর্থাৎ তারা তাদের দেশকে মাতার সমতুল্য গণ্য করে, মাতাকে যেমন তার সন্তানরা ভালোবাসে, মানে মাকে একেবারে হুবহু সেই স্টাইলে তারা তাদের দেশকে ভালোবাসে। এখন বাংলাদেশে জামাত ইসলাম কি তাদের স্লোগান কীরকম নাকি, অথবা দেশের প্রতি প্রচণ্ড রকম ভালোবাসা, এগুলো কি দেশাত্মবোধ, এগুলো কি জামাত ইসলামের কোনো নাকি, আদর্শ নাকি? না, তারা তো ওই যে মুসলিম ব্রাদারহুডের আদর্শে উজ্জীবিত একটা দল, যারা নাকি বস্তুত দেশের প্রতি ভালোবাসা তো দূরের কথা, তাদের দৃষ্টিভঙ্গিটা আর একটু মানে প্যান ওয়ার্ল্ড, গোটা বিশ্বব্যাপী তারা ইসলামকে ছড়িয়ে দিয়ে গোটা বিশ্বে কি ইসলামী খিলাফত চালু করবে, এটাই। এখানে দেশের প্রতি ভালোবাসা এটা ফ্যাক্টর না। এবং শুধু তাই নাকি, এই যে জামাত ইসলাম বাংলাদেশে এখন আছে, রাজনীতি করে তার বেশ প্রভাবশালী দল হয়ে গেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো বাংলাদেশ অভ্যুদয়ের বিরুদ্ধেই তো তারা ছিল, তাই না? এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ এর টোটাল এগেনস্টে তারা ছিল। কিন্তু ভারতে বিজেপি কি তারা তাদের এই স্বাধীনতা যুদ্ধ যেটা নাকি, বা স্বাধীনতার ইতিহাস, বা তাদের দেশের ব্রিটিশদের বিরুদ্ধে যে স্বাধীনতার যে ইতিহাস, তার এগেনস্টে নাকি? না, মোটেও তা না। অতএব ভারতের বিজেপি যেটা নাকি প্রচণ্ড রকম একটা দেশপ্রেমিক একটা শক্তি দল, সেখানে বাংলাদেশের জামাত ইসলাম মোটেও দেশপ্রেমিক কোনো রাজনৈতিক দল না। এবং আমার মনে হয় যে এটাই 1 নম্বর পার্থক্য। 2 নম্বর যে পার্থক্যটা আমার কাছে মনে হয় যে, যদিও বলা হয় যে এরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে, কিন্তু বিজেপি বেসিক্যালি ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না। এরা হিন্দুদের ঐক্যবদ্ধ করার রাজনীতি করে, বাট হিন্দুদের যে ধর্ম, সনাতন ধর্ম, সেটা প্রমোট করা এবং সেটা রাষ্ট্রীয় আইনে বাস্তবায়ন করে না, এগুলো তারা করে না। তারা কিন্তু দেখেন, যদিও তারা বলছে যে আমরা হিন্দুদের ঐক্যবদ্ধ করার আন্দোলন করি এবং হিন্দুদেরকে দিয়ে বাংলাদেশে একটা দেশাত্মবোধ সম্পন্ন দেশ গড়ে তুলতে চাই,
কিন্তু তারা কখনো বলে না, এবং তাদের কোনো এরকম কোনো কাজও আমাদের নজরে পড়ে নাই যে তারা তাদের সনাতন যে ধর্ম, মানে হিন্দুদের ধর্ম তো সনাতন, হিন্দু ধর্ম বলে তো কোনো ধর্ম নেই, রাইট? তো তাদের সনাতন ধর্মে নানা রকম বিধি নিষেধ এগুলো আছে, আইন কানুন এগুলো তো আছে, আমরা জানি। এই যে 12 বছর ধরে বিজেপি তো ভারতে ক্ষমতায়, তারা কি হিন্দুদের কোনো বিধিবিধান, ওই যে বলে না যে রাম মানে জয় শ্রীরাম, তো শ্রীরাম মানে রাম, তাই না? রাজা দশরথের ছেলে রাম, সে তো একসময় রাজা ছিল, তো তার মানে হচ্ছে কি এরা রাম রাজ্য কায়েম করবে, তাই না? তো এখন রাম রাজ্যের কোনো বিধিবিধান এরা কি বলে নাকি যে এই যে রাম রাজত্বে এইগুলো বিধিবিধান ছিল, আমরা সেইগুলো চালু করলাম না? এখানে বরং এই যে নরেন্দ্র মোদীর স্লোগান কি, সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ সবাইকে একসাথে নিয়ে বিকাশ অর্জন করতে হবে, মানে বিকশিত হতে হবে। সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ সুবিধা পাবে। তো এটা তো মানে কি বলা যায়, এটা তো ইউনিভার্সাল একটা হিউম্যান রাইটস এর স্লোগান, তাই না? তো সেখানে এই বাংলাদেশে জামায়াত ইসলামের বিষয় কি তাই নাকি? সবকা সাথ সবকা বিকাশ না, শুধু মুসলমানদের স্বার্থ তারা দেখবে, এবং তাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশে যদি তারা কোনো দিন ক্ষমতায় যায়, তাহলে এই যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে সংবিধান আছে বা সুডো টাইপের গণতন্ত্রের বিধান যেটা বাংলাদেশে বাস্তবায়িত আছে, সেটাকে ছিঁড়ে খুঁড়ে ফেলে দিয়ে ইসলামী শাসন কায়েম করবে, রাইট? যেটা নাকি ওই 1450 বছর আগে ওই যে আরবের মরুভূমিতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের নবী যেটা চালু করেছিলেন, যেটা কি বলা হয় শরিয়া, রাইট? এখন সেই শরিয়া বিধানে সেখানে নারীদের কি কোনো অধিকার আছে নাকি, মর্যাদা আছে নাকি, বা অমুসলিমদের কোনো অধিকার মর্যাদা আছে নাকি? জি না, নাই। অনেকে এসে বলবে না না আছে। ভাই, এই শরিয়া সম্পর্কে আমরা খুব ভালো করে জানি। কোরআন হাদিসে নারীদের কি সম্মান আর অমুসলিমদের কি সম্মান, এগুলো আমাদেরকে অন্তত বোঝানোর চেষ্টা করবেন না। অলরেডি এই অনলাইন জগতে এখন সবাই জানে যে ইসলামে অমুসলিমদের ব্যাপারে কি বলা হয়েছে। ওই যে অসীম সরকার যে কবিয়াল, তার ভাষায় বলতে হয় যে সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলছে যে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদেরকে অর্থাৎ হিন্দুদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। তো ভাই, এই হলো অমুসলিমদের ব্যাপারে বিধান। আর ওই সূরা তাওবার 29 নম্বর আয়াতে বলছে কি, যুদ্ধ করো ইহুদি ও খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম গ্রহণ করে। তো অর্থাৎ ইহুদি নাসারা কাফেরদের এগেনস্টে সারাক্ষণ যুদ্ধ করতে হবে যতক্ষণ তারা ইসলাম কবুল না করবে, রাইট? এটাই হলো অমুসলিমদের ব্যাপারে ইসলামের ধারণা। আর নারীদের ব্যাপার কি আর বলি, তাদেরকে তো ওই যে হাদিসে আছে, তাদেরকে মনে করা হয় যে তারা কুকুরের সম, তাই না? ওই যে বিখ্যাত সেই হাদিস আছে নবীর, এবং আয়েশা বর্ণিত আর কি, আয়েশা বর্ণিত যে কোনো লোক যদি নামাজ পড়ে তার সামনে দিয়ে যদি একটা গাধা তারপরে একটা নারী যায়, গাধা নারী এবং একটা কুকুর যায়, তাহলে তার নামাজ হবে না। তো তখন আয়েশা বললেন যে আমাদের নারীদেরকে তোমরা কুকুরের সমান বানিয়ে দিলে। হ্যাঁ, এটা আমরা মনে করি না যে নারীদেরকে ইসলামী কুকুরের সমান বলা হচ্ছে, এটা খুদ আয়েশাই উনি নিজেই বলে গেছিলেন। তো যাই হোক, এখানে ইসলাম নিয়ে আলাপ আলোচনা করার কোনো সুযোগ নেই। মানে আমি আসলে বলতে চাচ্ছি যে যেখানে বিজেপি ভারতে সবকা সাথ সবকা বিকাশের কথা বলে এবং বাস্তবে সেটাই তো করে, তাই না? কিন্তু জামাত ইসলাম কি সবকা সাথ সবকা বিকাশ এটা বলে নাকি? জি না, এটা বলে না, এবং এটা তাদের নীতিও না। আর 3 নম্বরে যেটা আমার কাছে খুব সিগনিফিক্যান্ট মনে হয়েছে সেটা হলো এই যে 12 বছর ধরে এই যে নরেন্দ্র মোদী সরকার মানে বিজেপি সরকার এই যে ভারতে ক্ষমতা আছে, আপনারা আজ পর্যন্ত কোনো উচ্চ পর্যায়ের তো বটে মিডল ক্লাসের কোনো বিজেপি নেতৃত্বের এগেনস্টে দুর্নীতির কোনো অভিযোগ শুনছেন না, এবং সেটা হওয়ার কথাও না। কারণ যারা নাকি দেশকে ভালোবাসে, যাদের মধ্যে প্রচণ্ড দেশপ্রেম আছে, তারা যদি ক্ষমতায় থাকে তারা দুর্নীতি করে দেশকে রেপ করতে পারে না। কারণ হচ্ছে তারা তো দেশকে মা বলে মনে করে, রাইট? তো সেখানে ওই দুর্নীতি আকাম কুকাম করে দেশকে ধ্বংস করবে, এটা ওয়ান কাইন্ড অফ রেপিং দ্য কান্ট্রি, দ্যাট মিনস মানে নিজের মাকে অনেকটা রেপ করার মতো, তাই না? এটা তো তারা করবে না। আপনারা খেয়াল করে দেখছেন যে এইবারই নরেন্দ্র মোদীর বিজেপি সরকার যে ভারতে ক্ষমতায় ছিল তা তো না, এর আগে ওই যে অটল বিহারী বাজপেয়ীও তো একসময় ক্ষমতায় ছিল, তাই না? ওই ভারতে বিজেপি,
তারা তো ক্ষমতা থেকে যখন চলে গেছিলো আবারও কিন্তু ওই যে ওই কংগ্রেস ক্ষমতা আসছিল, কিন্তু আপনারা কি দেখছেন যে কোনো বিজেপি নেতার এগেনস্টে দুর্নীতির কোনো মামলা হয়েছে বা তাদেরকে মানে আবিষ্কার করা গেছে যে তারা দুর্নীতিগ্রস্ত কিনা? এটা কিন্তু দেখা যায় নাই। কিন্তু আমরা এই যে বাংলাদেশে এই যে জামায়াত ইসলাম এখন কতদূর কী করে কে জানে, বাট আমরা তো এটা খুব ভালো করে জানি যে তারা বিশাল বিভব বৈত্যের মালিক, অনেক টাকা পয়সার মালিক, তাই না? এগুলো তারা কীভাবে অর্জন করলো, এগুলোর উৎস কী, এটা কিন্তু যথেষ্ট প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। এবং চূড়ান্তে যেটা বলতেই হচ্ছে সেটা হলো যে ভারতের বিজেপি একটা মানে কি বলা যায়, অনেকটা ওই যে মানে দেশের সমস্ত বিষয় তাদের কাছে প্রণিধানযোগ্য। এই জন্য কি মেক ইন ইন্ডিয়া এই প্রজেক্ট, অর্থাৎ ইন্ডিয়া সব কিছু বানাইতে হবে। এই যে নরেন্দ্র মোদীর স্লোগান কি, মেক ইন ইন্ডিয়া, তাই না? অর্থাৎ দেশের স্বার্থ আগে। এই যে 12 বছর ধরে এই যে নরেন্দ্র মোদী ক্ষমতা আছে এবং গত 1 বছর ধরে এই যে আমেরিকার সাথে কী ভয়ঙ্কর টানা পড়েন, আমেরিকা নানা রকম চুক্তি করে ভারতের উপরে তাদের আধিপত্য বিস্তার করার বহুত চেষ্টা করছে। ওই F-35 স্টিলথ বিমান বিক্রি করবে বলে কত লোভানি দিয়েছে, কত কি করছে। আপনারা কি খেয়াল করে দেখছেন যে ভারত কিন্তু আমেরিকার কাছে মাথা নত তো করেই নাই, উল্টে দরকারে পাল্টার হুমকি অনেক ক্ষেত্রে দিয়েছে, তাই না? দরকারে তারা একলা চলনীতি অবলম্বন করছে, কিন্তু দেশের স্বার্থের হানি হয় একটা কিছুই করে নেই। পক্ষান্তরে বাংলাদেশে আমরা কি দেখি, এখন ওই যে আমেরিকার সাথে কি জানি চুক্তি করছে ওই যে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস, তাই না? এটা নিয়ে তো কত তোলপাড় যে দেশ বিক্রি করে দিয়ে গেছে মোহাম্মদ ইউনূস, এরকম আমরা শুনি না? কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো মোহাম্মদ ইউনূস কিন্তু এই কাজটা নিজে নিজে করে নেই। সে কিন্তু এই চুক্তি করার আগে এই যে জামায়াত ইসলাম এবং বিএনপি এই দুই দলের সাথে আলাপ সালাপ করে নিয়েই চুক্তিটা করেছে। অর্থাৎ এই দুইটা দল কি বলে এদের মতামত নিয়ে, অর্থাৎ এরা যখন হ্যাঁ বলছে মানে সায় দিয়েছে হ্যাঁ করো, তখনই এটা করছে। অর্থাৎ এই দায়টা পরিপূর্ণ রকমভাবে মোহাম্মদ ইউনূসের উপরে দায় চাপানো যায় না। তাহলে এখানে ক্ষমতায় যাওয়ার জন্যে বা এইগুলো করার জন্যে এই জামাত নামক দলটা এই যে দেশ বিক্রি যদি করার দরকার পড়ে তারা কিন্তু সেটা করার জন্য রেডি আছে, তাই না? কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্যে ভারত কখনোই দেশের ন্যূনতম কোনো ক্ষতি হয় এই বিজেপির নেতারা এরা কিন্তু কখনো সেই ধরনের কোনো কাজ করবে না এবং করেনি। আপনারা যদি গত 1 বছর ধরে এই যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত এবং আমেরিকার যে মানে টক্করমূলক যে সম্পর্ক আপনারা দেখছেন খেয়াল করে, এখানে কিন্তু ভারত ন্যূনতম মাথা নত করে না, খেয়াল করছেন? অতএব এতগুলো গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট পয়েন্ট যেখানে আমরা নজর করি, একটু গভীরভাবে যখন দেখার চেষ্টা করি, তখন পরিষ্কার হয়ে যায় যে ভারতের বিজেপি আর বাংলাদেশের জামাত ইসলাম মোটেও এক জিনিস না। দুইটার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ আছে। এখন বাংলাদেশের মানুষ অনেক ক্ষেত্রে মনে করে যে এই বিজেপি আর এই বাংলাদেশের জামাত ইসলাম এক। এর কারণ হচ্ছে আসলে তো গভীরে কী আসলে খতিয়ে দেখে না। এমনকি যে কংগ্রেস দীর্ঘদিন ধরে এই ভারতে শাসন করেছে, তাই না? এদেরও নেতৃত্ব অনেক দুর্নীতিবাজ ছিল। এই যে রাজীব গান্ধী, এই যে ইন্দিরা গান্ধীর পুত্র, তাই না? তার বিরুদ্ধে ভয়ঙ্কর রকম দুর্নীতির অভিযোগ ছিল, যে বোফোর্স কেলেঙ্কারি, মানে বোফোর্স যে কামান সুইডেন থেকে কেনা হয়েছিল। তো যাই হোক, এবং এখন এই যে এই রাজীব গান্ধীর ছেলে যে রাহুল গান্ধী, তাই না? এরা তো মানে যে কোনো সময় আমেরিকার কাছে লুটিয়ে পড়ে। মানে বলা হয় যে তারা নাকি ডিপ স্টেটের এজেন্ট এবং ডিপ স্টেট যেটা চায় সেভাবেই তারা চলাচল করে এবং তাদের কর্মকাণ্ড কথাবার্তা অনেক ক্ষেত্রে দেখলে কিন্তু সেটাই মনে হয়। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, এখন তো তার চেহারা পুরো মানুষের কাছে পরিষ্কার হয়ে যায় যে মালটা কী ছিল, তাই না? যে দরকারে পশ্চিমবঙ্গের মানে লোকজন গোল্লায় যাক, পশ্চিমবঙ্গ গোল্লায় যাক, তার ক্ষমতায় থাকতে হবে। ক্ষমতায় থাকতে গেলে পশ্চিমবঙ্গকে দরকারে সন্ত্রাসবাদীতে আচ্ছন্ন করে বা ধ্বংস করে অর্থনীতি, পশ্চিমবঙ্গের লোকজনকে একেবারে পুরো ভিখারি দরকারে বানাতে হবে। তাতেও কিছু যায় হয় না, আমার ক্ষমতায় থাকতে হবে, কারণ দেশের প্রতি তো ভালোবাসা নেই। কিন্তু দেখবেন যে এই যে বিজেপির নেতাদের মধ্যে কিন্তু এই ধরনের ব্যাপার স্যাপার নেই। তো আমার কাছে এটাই মনে হয়েছে, যখন আমি এই বিগত কয়েকদিন ধরে যে ভারতের রাজনীতিটি নিয়ে কথা বলি না, যখন বলতে গেছি
তখন কতগুলো বিষয় আমার নজরে পড়ছে, চিন্তা করলাম এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা দরকার এবং করলাম। ধন্যবাদ।